দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নন্দন বীজ অনুষ্ঠানে। আমি ইয়াসমিন রিমু। আমাদের সাথে উপস্থিত আছেন কানাডার একজন বিশিষ্ট লয়ার আরিফ হোসেন। আমরা আজকে কথা বলবো আরিফ হোসেনের সাথে। আরিফ হোসেন, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনি তো কাজ করছেন লয়ার হিসেবে, ক্রিমিনাল এবং ইমিগ্রেশন লয়ার হিসেবে। একটু যদি আপনার অভিজ্ঞতাটা বলতেন যে কিভাবে আপনি আসলে এই প্রফেশনে আসলেন। জি, অ্যাবসলিউটলি। তো আমি শুরু করছিলাম আমার ক্যারিয়ারটা ক্রাউন অফিস ইটোবিকো থেকে। ওখান থেকে আমার ক্রিমিনাল ল এক্সপিরিয়েন্সটা শুরু হয়েছে। তারপরে যেটা নোটিস করছিলাম যে ফ্রম দি আদার সাইড, প্রসিকিউশন সাইড থেকে, যে ইনফ্যাক্ট আমাদের যারা বাংলাদেশি ডায়াসপোরা কানাডাতে খুবই আমি বলবো আন্ডার রিপ্রেজেন্টেড, যে আমাদের নিজস্ব কমিউনিটি থেকে যে কেউ একজন আছে যে তাদের ভাষাটা আন্ডারস্ট্যান্ড করবে, ওইটা অ্যাকচুয়ালি মিসিং ছিল। তো ওইখান থেকে আমার ইন্টারেস্টটা আসছে যে একটু ক্রিমিনাল লতে আমি প্র্যাকটিস করব, হেল্প করব লোকজনকে। অ্যান্ড লাস্ট 7 ইয়ার্স ধরে ওইটাই করতেছি। অ্যান্ড সাথে সাথে এখন যেটা হয়েছে, রিসেন্টলি আমরা দেখছি যে অনেক লোকজন আসছে বাংলাদেশ থেকে, নতুন ইমিগ্রেন্ট, নতুন রেফিউজিরা, ইনভেস্টর ভিসা দিয়েও। তো এদেরকে হেল্প করতেছি। তো ক্রিমিনাল লর সাথে সাথে ইমিগ্রেশন করতেছি। খুবই ভালো। মানে বিশেষ করে বাংলাদেশিদের জন্য যারা এখন আসছে, আপনি বলছেন নতুন প্রচুর মানুষ আসছে। জি। সো লয়ারের কাছে তো সবাইকে যেতেই হয়, মানে এটা খুবই, কানাডায় বিশেষ করে আসলে দেশের বাইরে থেকে লয়ারের মাধ্যমেই তো যেতে হয় যে কোনো প্রসেসের মধ্যে ঢুকতে হলে। আমি বলবো এইটাই বেস্ট। এটা হলো কি আমার তো ব্রড আপ এখানে কানাডাতে। তো আমি এই লিগ্যাল সিস্টেমে ফ্যামিলিয়ার অ্যাকচুয়ালি। আমি অন্য কোনো সিস্টেমে তো জানি না, বাট আমি বলবো যে এইটাই মানে সবচেয়ে একটা এডুকেশনাল অ্যান্ড ওয়েল থট আউট ডিসিশন। এটাই বলবো। এই কারণে বলবো, যখনই কেউ আছে যে সেলফ রিপ্রেজেন্টেড লিটিগেন্ট, যে উনি একজন কনসালটেন্ট বা একজন মুরব্বী বা একজন এক্সপিরিয়েন্স এনিথিং, বা ওয়াইফের কথা শুনে বা ভাইয়ের কথা, ফ্রেন্ডের কথা শুনে ইন্টায়ার লিগ্যাল প্রসেসটা একা একা চালাইতে, ওইটা কিন্তু প্রবলেম্যাটিক হবে। এটা যে আমি একজন লয়ার করতেছি তা না, এনি লিগ্যাল প্র্যাকটিশনার যার এক্সপিরিয়েন্স আছে, মনে করেন কথার কথা এক্সাম্পল ডিভোর্স কেসেস, আমি একজন লয়ার ঠিকই আছে, বাট আমি কিন্তু ডিভোর্স কেসেসের ব্যাপারে আমি বলবো যে আমার কোনো নলেজ নাই। তো ডিভোর্স যদি হয়ও, আমারও যদি নিজের ফ্যামিলির কেউ লাগে, আমি অবশ্যই একজন ডিভোর্স লয়ারকে হায়ার করবো। এবং আমাদের কমিউনিটিতে ওয়েল নোন, ভেরি এক্সপিরিয়েন্স ডিভোর্স লয়ার আছে। ফ্যামিলি লয়ার নিতে আমার কোনো সমস্যা নাই। তো জিনিসটা একটু এইভাবে আমাদের দেখলে ভালো হয়। আপনি ঠিকই বলেছেন, কারণ নতুন যারা আসে বিশেষ করে এসে একটা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে আমি কই যাব, কার কাছে যাব। তখন দেখা যায় অনেক মানুষ আসে যে এই যে কনসালটেন্ট বলেন বা অনেকেই অনেক দিকে নেওয়ার চেষ্টা করে। আসলে তখন ইমিডিয়েট কোন ডিসিশনটা নেওয়া উচিত? আমি বলবো যে ওইটা একটা ক্রিটিক্যাল টাইম পিরিয়ড। আমি যা দেখলাম স্পেশালি লাস্ট ইয়ার, আমাদের বাংলা টান বলেন বা বাংলা পাড়া বলেন, ওখানে যেটা হয়েছে আমি জানি সবাই ওয়েল মিনিং, সবাই মানে ভালো চায়, কারণ কেউই খারাপ কিছু চায় না, আমি এটা ওপেনলি বলবো। বাট যেটা হয় আমরা যখন গুগলে যাই, মনে করেন রাইট, আমি ভালো কোনো খাবার খাবো বা ভালো কোনো একটা বাঙালি রেস্টুরেন্টে যাবো, তো গুগলে তুমি যখন কিছু এন্টার করবা, দুনিয়ায় সব রেজাল্ট আসবে, সব কিছু, গুড ব্যাড অ্যান্ড আগলি। তো ড্যানফোর্থ এবং বাংলা টান আমার কাছে মনে হয় ওইটাও একটু এরকম। অবশ্যই দেয়ার ইজ গুড থিংস দেয়ার, বাট এটার সাথে সাথে ব্যাডও আছে, এটার সাথে সাথে নট সো গুড, নট সো ব্যাড আমি বলবো আছে। লোকজনকে আমি যেটা বলবো, যদি তোমার কোনো মানে হার্টে কোনো পেইন হয়, যদি তোমার মানে হ্যান্ডটা ব্রোকেন হয়, তো তুমি তো দুবার হেজিটেট করবে না ডক্টরের কাছে যাইতে বা 911 প্যারামেডিক কল করে হসপিটালে যাইতে। লিগেল ইস্যুটা একটু এইভাবে দেখবেন। এটা এই কারণে না যে আমি লয়ার ব্যারিস্টারের জন্য আমি বলতেছি এটা, জি না। আবার আগে যেটা বলছি, ইভেন আমারও কিন্তু লয়ার যখন লাগে, আমার লয়ার লাগে, কিন্তু আমরা সবারই লাগে অবশ্যই। এই যে আমি সামনে মনে করেন একটা ক্লোজিং করব বা নন্দন টিভির সাথে আমার একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হবে, তো কন্ট্রাক্ট ল তো আমি তো করি না। বাট হ্যাঁ, আমাদের কমিউনিটি বা মাঝে মাঝে এরকম হতে পারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য কমিউনিটির বাইরে আমার যেতে হবে, নো প্রবলেম। বাট কন্ট্রাক্ট ল যারা করে, মনে করেন আমার একটা বেস্ট ফ্রেন্ড, ও কন্ট্রাক্ট ল করতেছে লাস্ট 10 ইয়ার্স ধরে। আমি আমার লাইফে প্রবাবলি একটা বা দুইটা কন্ট্রাক্ট দেখছি, ও প্রবাবলি পার ডে 10-20টা কন্ট্রাক্ট দেখতেছে। তো আমি তো অবশ্যই ওর কাছেই যাবো। তো আমার মনে হয় আমরা জিনিসটা একটু এইভাবে দেখলে হয়। আমি জানি অনেক সময় কনসালটেন্টরা আছে যারা চায় আমাদের ভালো করতে, বাট এটা হয় না। এই কারণে লেটার অন যখন সমস্যা হবে, যখন প্রবলেম হবে, তখন কিন্তু আপনার ঠিকই লয়ার লাগবে। আপনি জাস্ট জিনিসটা ডিলে করতেছেন, এটা অ্যাভয়েডেবল না। তার মানে অনেক
এটা কি প্রতারণা বলবো, যে অনেক দালালের খপ্পরে অনেকে পড়ে, নতুন যারা আসে, এগুলো কি প্রতারণা টাইপের বলবো, যে এরকম শিকার না হয়ে সরাসরি লয়ারের কাছে আসাটাই বেস্ট? ইনফ্যাক্ট আপনি একদম মানে ঠিকই জিনিসটা বলছেন, কাজের এই টাইমে যেটা হইতেছে, তো আমরা এখন এটা শুটিং করতেছি 2025 জানুয়ারিতে। তো যারা আসছে 2023 2024, মনে করেন 1 ইয়ার হয়ে গেছে ক্লেম সাবমিট করা, তো এখন ঠিকই কিন্তু আমার অফিসে কিন্তু যখনই যাবে লাইন আপ পাবেন। এই যে ফাইল সাবমিট করা হয়েছে, কার মাধ্যমে হয়েছে অনেক সময় নামই বলতে পারে না, লয়ার বা কনসালটেন্ট তো দূরের কথা, লয়ার বা কনসালটেন্ট হলে যেটা তো খুবই ইজি, আমি দাদাকে ফোন দিয়ে আজ করলাম, দাদা এই ফাইল আপনি ঠিক মতো সাবমিট করছেন, কি করছেন, নো প্রবলেম, আমরা একসাথেই কাজ করবো, হিয়ারিং তো আমি করবো, নো প্রবলেম। বা সবচেয়ে প্রবলেমেটিক পার্ট হয়েছে কি এখন, বিকজ অনেকে যারা আসছে তারা কিন্তু খুবই ডিফিকাল্ট বা হার্ড টাইম থেকে আসছে। অনেকে আসছে এখানে আমার জানার মতো যারা প্রপার্টি সব কিছু সেল করে আসছে, এবং দ্যার ইজ ইভেন নাথিং টু রিটার্ন ব্যাক টু, রাইট? সিএনজি সেল করে আসছে, মার সোনা গয়না এগুলি সেল করে আসছে, এইরকম সিচুয়েশন। তো এরা এখন একদম মিসগাইডেড, মানে এদেরকে যদি কেউ না হেল্প করে দেন ইটস ভেরি ভেরি ট্রাজিক। তো এইগুলি স্টোরি যখন শুনি, এরা আমার ক্লায়েন্ট না কিন্তু, বাট এই যে কমিউনিটির জন্য, মানে হার্ডওয়ার্কের জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আমার তো কিছু একটা তো করতেই হবে, তাদেরকে হেল্প করতে হবে। তো ওইটা আমি হ্যাপি টু ডু, আমি অলওয়েজ করে আসছি এবং করবো, কোনো সমস্যা নাই। বাট এইরকম সিচুয়েশনটা অ্যাভয়েড করাটা ভালো হয়, কারণ যদি আমি সামনে না থাকতাম তাহলে কি হতো। হ্যাঁ, ঠিকই বলেছেন। সো আপনি বলছিলেন যে আপনি এই যে ইমিগ্রেশন এবং ক্রিমিনাল ল নিয়ে কাজ করছেন। সো ক্রিমিনাল দিকটা যদি একটু বলতেন, যে আসলে কি কি বিষয় নিয়ে আপনি কাজ করেন, কি কিভাবে মানুষ আপনার কাছ থেকে আসলে হেল্প পাবে বা আপনার কাছে কেন আসবে? তো ক্রিমিনাল লটাই হচ্ছে কি আমার মেইন এরিয়া, ওইটাই আমি সবচেয়ে লংগেস্ট করতেছি। আর আমাদের কমিউনিটিতে খুব কম যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, তো ওইটাই আমার মেইন, মানে যেভাবে সবাই আমাকে চিনে। আমাদের কমিউনিটিতে একটা ইস্যু আছে, ইস্যুটা এটা আমি যেখানে যাই, যখন মিডিয়াতে আসি, নন্দন টিভিতে এর আগেও আমি বলে আসছি যে আমরা বাঙালি বলবো বা সাউথ এশিয়ান দেশি বলেন, আমাদের একটা প্রবলেম আছে, গুড প্রবলেম। এই মনে করেন আমেরিকান হলিউডের মতো, কার্ডাশিয়ানসের মতো, রিয়ালিটি টিভির মতো, তারা, নো অফেন্স টু এনিওয়ান, বাট তারা খুব মানে প্রাউডলি, খুব মানে মোটিভেটেড যে তারা টু এয়ার অল দেয়ার ডার্টি লন্ড্রি, এগুলি কথা বলতে তাদের কোনো সমস্যা নাই। হাজব্যান্ড কি করলো, ওয়াইফ কি করলো, মিস্ট্রেস কি করলো, মানে দে টক অ্যাবাউট ইট ওপেনলি। বাট আমাদের বাঙালিদের আমি বলবো, বাঙালি হয়ে প্রাউডলি বলতেছি, আমাদের একটা পজিটিভ কোয়ালিটি আছে। আমাদের বাসার ভিতরে, অ্যাপার্টমেন্টের ভিতরে কি হয়, আমরা এটা নিয়ে বাইরে নিয়ে কথা বলি না। অনেক সময় বাইরে দেখতেছেন আমিও খুব সুন্দরভাবে হাঁটতেছি, আপনিও খুব সুন্দরভাবে হাঁটতেছেন, ভিতরে কি হইতেছে ওটা বোঝা যায় না। এই কারণে বললাম, আমার দেখা মতো আমাদের কমিউনিটিতে ডোমেস্টিক অ্যাসল্ট যেটা, হাজব্যান্ড ওয়াইফের কেস যেটা, এটা আমি এভরি সিঙ্গল ডে ডিল করতে হয়। প্রবাবলি ইন দ্য লাস্ট 7 ইয়ার্স আমি যদি বলি যে কয়েক হাজার কেসেস আমি করছি, ওইটা মানে একটা ফেয়ার এস্টিমেট হবে, এইরকম এটা এত অ্যাক্টিভ। তো জিনিসটা হয়েছে কি, যে অনেকে আছে যে তারা এখানে গ্রো আপ হয়েছে আমার মতো, বা তারা রিসেন্টলি আসছে, নতুন আসছে। অনেক সময় হয়েছে কি যে স্পাউসটা কিন্তু এই সেমটা না, মানে আইদার ও এখানে গ্রো আপ হয়েছে, স্পাউসটা নতুন আসছে, বা স্পাউস আর হাজব্যান্ড দুজনই নতুন আসছে একদম। তো তারা বুঝতেছে না যে তারা এখন কানাডায় আসছে, তারা কিন্তু এখন আর বাংলাদেশের না। যদিও দুনিয়ার কোথায় একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একদম রং আন্ডারস্ট্যান্ডিং, যে একটা পার্সন আর একটা পার্সনের প্রপার্টি হইতে পারে, তো কানাডায় তো ওটা তো জীবনে অ্যালাউ করবে না। তো ভুলটা ওই জায়গায় হয়, কাজ ইভেন্চুয়ালি কি হবে, একটা পার্সন তো এখানে টিম হোটেলে কাজ করা শুরু করবে, ইএসএল ক্লাস নেওয়া শুরু করবে, বান্ধবীদের সাথে একটু বাইরে যাবে, একটু ক্যানাডিয়ান ওয়েস্টার্ন লাইফটা এনজয় করবে, ছেলেরা তো আড্ডা দিবে, তো ওখান থেকে তো ফ্রিকশন হবে, তোমার তো বুঝতে হবে তুমি এখন আর বাংলাদেশে না। তো এইগুলো আমি এভরি সিঙ্গল ডে ডিল করে আসতেছি। আচ্ছা, তার মানে কি পারিবারিক ঝামেলা মূলত বিষয়গুলো এরকম, যে জি, হাজব্যান্ড ওয়াইফ ডোমেস্টিক, অনেক সময় চিলড্রেনদের সাথে যেটা হয় এনি নিউ ইমিগ্রেন্ট কালচারে, যে ওখানে আবার দেখা যায় যে ক্রাইম রেটগুলি হাই। এটা কেউ ফল্ট না, যারা নতুন আসছে, অ্যাফোর্ডেবিলিটি তো একটা ইস্যু, রাইট? সবাই তো ব্রাইডাল পার্টিকে চাইলেও কিন্তু বাসা কিনতে পারবে না, তো তারা বাসা কিনবে কোথায়? কিনবে না, রেন্ট করবে কোথায়? ওর যেখানে অ্যাফোর্ডেবল কোথায় হইতে পারে? অ্যাপার্টমেন্ট বিল্ডিং, গভর্নমেন্ট হাউজিং, আন্ডার টরন্টো কমিউনিটি হাউজিং, বেসমেন্ট ইউনিটস, ওই জায়গাগুলিতে ভালো, খারাপ কিছু না। বাট অনেক সময় দেখা গেছে যে সাম অফ দ্য সাবসিডাইজড হাউজিং এরিয়া, ওখানেই মানে ড্রাগস বলেন, ক্রাইম বলেন, আবার চিলড্রেনরা কিন্তু ওই জায়গাটায় কিন্তু গ্রো আপ করতেছে। তো এর জন্য টরন্টো, তো আমি তো বলবো বাংলাদেশি ক্যানাডিয়ান, দিস ইজ জাস্ট দ্য লেটেস্ট চ্যাপ্টার। আপনি যদি অন্যান্য জায়গা দেখেন যেখানে এর আগে বাংলাদেশি ডায়াসপোরাটা শুরু হয়েছে
ফর ইনস্টেন্স নিউ ইয়র্ক, লন্ডন, ইউকে, ওখানে দেখবেন অলরেডি এই ঝামেলাগুলি আছে। তাহলে আসলে এখন সিচুয়েশনটা কেমন যদি একটু বলতেন, যে এই যে নতুন নতুন অনেক মানুষ আসছে গত 2 বছরে, আমরা দেখছি যে পুরো বাংলাদেশিদের কথাই যেহেতু বলছি, অনেক প্রচুর বাংলাদেশিও আসছে। তো আপনার অভিজ্ঞতাটা কেমন সব মিলিয়ে, দুই দিকেই, ইমিগ্রেশন এবং ক্রিমিনাল ল, দুই দিক মিলিয়ে একটু যদি বলতেন আপনার অভিজ্ঞতাটা। আপনার এই কোয়েশ্চেনটা একদম পারফেক্ট। আমি এই কারণে বলবো ক্রিমিনাল আর ইমিগ্রেশন দুইটা কিন্তু একটা জায়গা আছে যেখানে খুব ভালো করে ইন্টারসেক্ট করে। একটা এক্সাম্পল মনে করেন, আমার অনেকগুলি ক্লায়েন্ট তারা নতুন আসছে, 1 ইয়ার হবে, তারা রেফিউজি ক্লেম করছে বা তারা এক প্রসেসে আছে যে কানাডাতে তারা এস্টাবলিশড হবে, নো প্রবলেম। একটা কমন ইস্যু যেটা হইতেছে যে তারা এটার সাথে সাথে তারা ক্রিমিনাল কেস তাদের উপরে হয়ে গেছে। এখন এখানে তো আপনি অনেকগুলি ভার্সনস পাবেন, বাট অনেকগুলি যেগুলি নিউজে আসছে, এটা আমার কথা না, এবং এগুলি ওয়েল ডকুমেন্টেড ইন দ্য নিউজ, মিডিয়া রিলিজ। অনেক সময় দেখবেন যে উবার ইটসের একটা অর্ডার করতে, ডেলিভারি করতে গেছে, ওখানে একটা ঝামেলা করছে, বা উবার ড্রাইভ করতে গেছে একটা ফিমেল প্যাসেঞ্জার বা মেল প্যাসেঞ্জার ইভেন, ওখানে একটা ঝামেলা হইতেছে। ওই যে একটা ইস্যু, একটা কালচারাল গ্যাপ হয়ে গেছে। ও বুঝতে পারে না যে উবার যখন ড্রাইভ করতেছে ফিমেল প্যাসেঞ্জারদের ওইটুকুই, ফিমেল প্যাসেঞ্জারকে জাস্ট ড্রাইভ করতে হবে, অন্য কোনো ডায়ালগে দেওয়াটা ঠিক হবে না। যে আপু আপনার ফোন নাম্বার কি, আমি কি আপনার সাথে কি বাসার ভিতরে আসতে পারি কিনা, এইগুলি একটু মেবি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়। তো আমি এই কারণে বলতেছি, আমি তো আমার পুরো লাইফ কানাডায় গ্রো আপ হয়েছি, বাট মেবি এটা দুনিয়ার অন্য কোনো কর্নারে এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট, আমি জানি হইতেই পারে, নো প্রবলেম, বাট কানাডা এটা না। এই কারণে বলতেছি বিকজ লোকজন যখন এত কষ্ট করে কানাডাতে আসে, কারেন্সি রেটও কিন্তু একটা বিগ ডিফারেন্স বিটুইন কানাডা এন্ড বাংলাদেশ। সো আই এম প্রিটি শিওর যে ম্যাক্সিমাম লোকজনের জন্য কানাডাতে আসাও এটা একটা স্মল অ্যামাউন্ট না, ইফ আই গো বাই ক্যানাডিয়ান কারেন্সি। আর বাংলাদেশি কারেন্সিতে গেলে আমি তো বলবো এটা তো ইম্পসিবল, আমার হিসাবে বলতেছি, বাট তারপরেও লোকজন আসতেছে। এত কষ্ট করে যে আসতেছে একটা নিউ এনভায়রনমেন্ট, এটা তো খুবই ভালো জিনিস। নতুন একটা লাইফ শুরু করবা, সবাই একটা ড্রিম দেখে, দ্য আমেরিকান ড্রিম, ভেরি গুড। বাট এইটার সাথে সাথে আমরা যদি একটু এডুকেশনটা যদি করতে পারি, একটু যদি শিখতে পারি যে কানাডায় যাব, ওখানে গিয়ে তো অনেক ফিমেলস দেখবো, অনেক মেলস দেখবো, যে এভরি সিঙ্গল ফ্লাওয়ার না যে ওটা আমার গিয়ে টাচ করতে হবে, গ্র্যাব করতে হবে, এইগুলি একটু এডুকেটেড হলে ভালো হবে আমাদের জন্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন আপনি এরকম অনেক সিচুয়েশন পাচ্ছেন যে যারা নতুন আসছে এদের মধ্যেই এই ক্রিমিনাল টেন্ডেন্সিটা বেশি, টেন্ডেন্সি আমি বলবো দেশের ওই ইয়ার থেকে বের হতে পারে নাই। বাংলাদেশের একটা কালচার এখানে চলে আসতেছে, এবং বাংলাদেশের কালচার তো খারাপ কিছু না। এই যে আমরা এখন বাংলা কথা বলতেছি, আমি কিন্তু বাংলা রিসেন্টলি শিখছি, ইচ্ছা করে শিখছি। আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, এটা তো মানে আমাদের জন্য একটা তো প্রাইড। আমি প্রাউড টু স্পিক বেঙ্গলি আপনার সাথে এখন। তো বাংলাদেশ কালচার বা বাঙালি বলতে যে খারাপ ওইরকম কিছু না, বাট শুনেন, রং ইজ রং, এটা আপনি যে ভাষায় বলেন যেখানেই থাকে। কানাডায় যদি কেউ যদি গ্রো আপ হয় এইরকম তো বিহেভ করা তো ঠিক না। আর কানাডার একজন যদি এইভাবে বিহেভ করে গিয়ে যদি সিলেট বলে, না আমি তো কানাডা এটা করে আসছি, আমি এটা না করবো, ওটা তো সিলেটও তো অ্যাকসেপ্টেবল না। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এটা রং। তো এইরকম তো নোশন রাখাটাই ঠিক না। তো আমি জানি না এটা কোথায় হইতেছে, মেবি ল্যাক অফ এডুকেশন, যে কানাডার দেখা গেছে লিটারেসি রেটটা অনেক হাই, বাংলাদেশের মেবি এত হাই না, নো অফেন্স। মসজিদ ইমামরা তারাও খুবই অ্যাক্টিভ, মানে কমিউনিটি বিল্ডিং এর জন্য তারা অনেকগুলি প্রোগ্রাম করে। আমি একটা মসজিদে বিলং করি, বায়তুল্লাহ, মানে আমি জানি তারা ড্রাইভিং এড কোর্সেস, লোকজনকে লাইসেন্স কিভাবে নেওয়া যায়, সিঙ্গল মাদারদেরকে কিভাবে হেল্প করা যায়, এইগুলি প্রোগ্রাম তারা পার্টিসিপেট করে। খুবই ভালো জিনিস, এক্সেলেন্ট সোশ্যাল ওয়ার্ক। বাট আমরা যদি একটু ইনটেগ্রেশন নিয়ে কথা বলতে পারি, শিখাইতে পারি, আমার মনে হয় না খারাপ কিছু হবে। এখানে প্লাস সাইড যেটা, অনেক যারা আসছে এরা কিন্তু ইয়ং আসতেছে, বয়স্ক না। তো ওই টাইমটা স্টিল আছে যে তাদেরকে এডুকেট করা যাবে, এক্সপিরিয়েন্সটা দেওয়া যাবে যে নো প্রবলেম, নতুন দেশে আসছো, ওয়েলকাম টু কানাডা, ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশন। এখন আমরা একটু ক্যানাডিয়ানদের সাথে মেইন স্ট্রিমের মতো ওই কালচারে চলি। তার মানে আসছে যাদের মধ্যে একটা অংশ, একটু যদি আমরা বলি যে অতটা শিক্ষিত না, কিছু একটা অংশ চলে আসছে যারা একদমই শিক্ষার মানে না নিয়ে এখানে চলে আসছে, এরকম কি? একটু এই প্রবলেমটা আমরা এখন দেখতেছি, এবং আমাদের কমিউনিটিতে যত ওয়েল নোন জার্নালিস্ট, নিউজ পেপার, টিভি চ্যানেল, ইভেন নন্দন টিভি, আমরা অফটেন দেখি যে এটা একটা গ্রোয়িং ইস্যু। মনে করেন একটা স্মল এক্সাম্পল, আমার ওয়াইফ বলেন, আপনার ফ্যামিলি মেম্বাররা বলেন, এক সময় ছিল আমি জীবনে কোনো ফিমেল আমার ফ্যামিলির কোনো মেম্বারদের কাছ থেকে শুনি নাই যে ড্যানফোর্ডে মেয়েরা যাইতে ভয় পায়, বা ড্যানফোর্ডে টিজিং হয় বা এটসেট্রা। এটা কি ধরনের কথা? ওখানে তো সারা জীবন মেয়েরা গেল, আমার মা, বোন, ওয়াইফ সবাই তো সবসময় যায়।
বাট এইগুলি একটু শোনা যায়। এইটা কেন হবে? বাঙালিরা তো নতুন আসেনি, রাইট? ড্যানফোর্ড, বাংলা টাউন এগুলিতে চলতেছে লাস্ট 30 বছর ধরে। তো এইটা এখন কেন ইস্যু হবে? তো এটা একটা কনসার্ন। আপনি রিসেন্টলি বাংলা শিখছেন, তার মানে আপনার বেড়ে ওঠা তো ছোটবেলা থেকেই কি এখানে আছেন? মানে আপনি বাংলাদেশে রিসেন্ট গিয়েছেন না কিভাবে, মানে আপনি কখন থেকে কানাডাতে আছেন? আমি আমার জন্ম হয়েছে কি সিলেট বিয়ানীবাজার, আমাদের গ্রাম বিয়ানীবাজারে। আর আমি যখন বেবি ছিলাম, যখন ইয়ং ছিলাম, তখনই এখানে আসছি। আমার আব্বু আসছিলেন আমার জন্মের আগে কানাডাতে। তো আমরা তখন থেকে আমি এখানে ব্রড আপ। বাংলাদেশে ফার্স্ট টাইম আমি গেছি লাস্ট ইয়ার বিয়ে করতে সিলেট, আমার শ্বশুর বাড়ি সিলেট টাউনে। আর খুবই ভালো লাগছে দেশে গিয়ে। এখন আমার স্পাউস, আমার ওয়াইফও এখানে চলে আসছে। তো খুবই ভালো লাগছে দেশে গিয়ে। বাংলা যে শুদ্ধ বাংলা যেটা, এটা আমি ক্রেডিট দেই, ফুল ক্রেডিট অ্যাকচুয়ালি এই যে আমার এত ক্লায়েন্ট। সিলেটি ভাষা যেটা হয় আমাদের অফটেন ভাষায়, আমরা সিলেটি ভাষায় আমরা ফ্লুয়েন্ট, বা শুদ্ধ ভাষা যেটা, ওইটা অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস হয় না। বাট এটার ফুল ক্রেডিট আমি দিতে চাই আমার ক্লায়েন্টসদেরকে, বিকজ ভেরি মাচ মানে বলা যায় যে আমিও সব কেসগুলি রেপ্রেজেন্ট করি এখানে ক্রিমিনাল। তো বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট নাই বা কোনো এলাকা নাই যেখান থেকে আমি ক্লায়েন্ট ডিল করি নাই। এবং আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট, অনেকগুলি ক্লায়েন্টস কিন্তু ক্যালকাটা থেকেও। তো আমার ক্লায়েন্টদের মাধ্যমে আমার অ্যাকচুয়ালি অনেক বাংলাটা প্র্যাকটিস হয়েছে। দ্যাটস গুড, ভেরি গুড। সো আপনি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি কি শুধু বাংলাদেশিদের নিয়েই কাজ করেন নাকি আসলে সবাইকে নিয়েই করেন অন্য দেশের? না, শুনেন, আমার ইনফ্যাক্ট আমার যে ক্রিমিনাল প্র্যাকটিস যেটা খুব স্মল একটা পার্সেন্টেজ বাংলাদেশে, রাইট? বাট আমার কাছে মনে হয় অনেক, এই কারণে বিকজ যেহেতু অনেক কম বাঙালি ক্রিমিনাল লয়ার আছে আমার মতো। ইনফ্যাক্ট আমি যেটা বলবো যে ম্যাক্সিমাম ইফ নট অল বেঙ্গলি ক্রিমিনাল কেসেস প্রবাবলি আমার অফিসেই চলে আসে। তো আমার কাছে লাগতে পারে যেটা অনেক কিছু, বাট দ্যাটস নট ফেয়ার এট অল। আমার অনেকগুলি ক্লায়েন্টস অন্যান্য দেশের, সাউথ এশিয়ান অনেক ক্লায়েন্টস, এটা ট্রু। আমি আবার হিন্দি এবং উর্দু এই দুই ভাষাটা আবার আন্ডারস্ট্যান্ড করি আমার ক্লায়েন্টসের সাথে। হ্যাঁ, তো আমার অনেক ক্লায়েন্টস আবার পাকিস্তানি এবং ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, আফগানিস্তানি, অনেকগুলি। বাট আফ্রিকান, মানে দুনিয়ার অল পার্টস অফ ইট অ্যাকচুয়ালি। যেটা হয় একটা স্কারবোরোতে গ্রো আপ, তো এটা এত বড় একটা ডায়াসপোরা ফর অল কালচার্স। আর আমিও বড় হয়েছি, আমারও ফ্রেন্ডস যারা তারা মানে নন বেঙ্গলি। তো এইভাবে আমার ক্লায়েন্ট বেসটা তৈরি হয়েছে। আপনি এখানেই বেড়ে উঠেছেন, ছোটবেলা থেকে এখানেই আছেন। তো আপনার পড়াশোনাটা যদি বলতেন যে কোথায় করেছেন? এবং জি, আমার এলিমেন্টারি স্কুল এখান থেকে শুরু, ইস্ট ইয়র্কে। আমরা ওই টাইমে ইন দ্য 90s বাঙালিরা যারাই ছিল টরন্টোতে, মোস্ট বিগ চাঙ্ক অফ আস আমরা ডজ রোডে ওখানেই থাকতাম। ডজ রোড ওই বিল্ডিং আমিও গ্রো আপ, 390 ডজ রোড। তারপরে এলিমেন্টারি স্কুল আমি এখানে গেছি, জর্জ ওয়েবস্টার মিডল স্কুল, হাই স্কুল। আমি অলওয়েজ লিটারেচার এন্ড ফিলসফি নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম, এখনো আছি। তো আমার গ্র্যাজুয়েশন হয়েছে অনার্স ডিগ্রি টরন্টো ইউনিভার্সিটি থেকে, স্কারবোরো ক্যাম্পাস, অনার্স ডিগ্রি ইংলিশ লিটারেচার ফিলসফি। আর লয়ার যেটা আসলে আমার এত মানে ডেডিকেশন লাইফে ছিল না, বি ফেয়ার। বাট আমার আব্বুর খুব ইচ্ছা ছিল, মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনিও পলিটিক্স এর সাথে ইনভলভ ছিলেন দেশে। তো ওনার খুব ইচ্ছা, আমরা ভাই বোন আবার 7 জন, আমি সবার ছোট। So আমার আব্বুর ড্রিম ছিল আসলে লয়ার হওয়া, বাট উনি ওয়ারফেন হয়েছিলেন খুব ইয়ং এজে, উনি ওই চান্সটা সুযোগটা পান না। তো উনার জন্য আমি অ্যাকচুয়ালি ল স্কুলে গেছি। আপনার মাধ্যমে? জি, জি। তো আমি উইন্ডসর থেকে জুরিস ডক্টরেটটা করছি, আর ওখান থেকে আমি ল স্কুল শেষ করেছি। খুবই খুবই দ্যাটস গুড। সো এখন যদি তখন বলছিলেন যে কমিউনিটির কথা, যে এখন যেহেতু অনেক লোকজন চলে আসছে, নানা রকম অকারেন্স ঘটছে। সো আপনার এই যে কমিউনিটি নিয়ে প্ল্যানটা কি, বা আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু বলতেন, যে এই অকারেন্সগুলো ঠেকানোর জন্য আপনি কোনো চিন্তা প্ল্যান আছে কিনা, বা আপনার ফিউচারটা কি? Absolutely. আমি যেটা মন থেকে যেটা বিশ্বাস করি, যে লয়ার্স, ফার্স্ট অফ অল ল অ্যান্ড পলিটিক্স দে গো হ্যান্ড ইন হ্যান্ড। বাট লয়ার্স যারা, তারা হচ্ছে কি সোশ্যাল আর্কিটেক্টস অফ এনি সোসাইটি। বাংলাদেশেও আপনার যেভাবে ব্যারিস্টার অ্যাডভোকেট আছে, কানাডাতে এইভাবে আছে। তো লয়ারদের একটা ডিউটি, আমি বলবো একটা এথিক্যাল ডিউটি আছে, যে সোসাইটিতে যারা শুধু জাস্ট ফাইল আর কাজ কি আসলে ওইটা না। যেহেতু তোমার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যাবাউট লস, সোসাইটি, মেবি সবার এটা নাই, এডুকেটেড হইলেও প্রবাবলি নট। এটা একটা ডিউটি আছে যে পাবলিককে, একটা পাবলিক ওয়েলফেয়ার, পাবলিক সোসাইটি, পাবলিককে সাপোর্ট করা। আমার একটা ডিপ ইন্টারেস্ট আছে ইন পলিটিক্স, আমার আব্বু পলিটিক্সে ছিলেন। দিস পাস্ট উইক আমি আমাদের যে এলাকায়, একটা আমরা এখন যেখানে আছি স্কারবোরো সাউথ ওয়েস্ট, এখান থেকে ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশন ফান্ড রেজিং চেয়ার, তো
ওইটা আমি ইলেক্টেড পজিশন। আর আমাদের মিনিস্টার যে এখন বিল ব্লেয়ার, উনারই ফান্ড রেজিং চেয়ার। তো এটা আমি জাস্ট এই ইয়ার না, পাস্ট ফিউ ইয়ার্সও ওনার সাথে কাজ করে আমাদের যেটা প্রবাবলি অনেকে জানে না, আমাদের কিন্তু বাংলাদেশি কমিউনিটি এই রাইডিং এ আমরাই কিন্তু বিগ একটা সাপোর্ট এই মিনিস্টার ব্লেয়ার বা লিবারেল পার্টির জন্য। আমাদের কারণে অনেকগুলি ভোট এবং একটা স্ট্রং রিলেশনশিপ বিটুইন কানাডা অ্যান্ড বাংলাদেশ ফ্রেন্ডশিপের, এইটার কারণে আমি লাস্ট ইয়ার ওয়াতে ছিলাম একটা কনফারেন্সে, ওখানে ডাইরেক্টলি এই টপিকটা নিয়ে মানে ইস্যু ছিল আমাদের এটা নিয়ে। আমার একটা মেইন ইচ্ছা যে কে কোন পার্টি করতেছে ওইটা ইস্যু না, আমরা এখনই আমি বলবো যে যদিও আমি লিবারেল করি বাট একটা শিফট দেখতেছি যে কানাডিয়ান ফেডারেল লেভেলে সামনে ইলেকশন প্রাইম মিনিস্টার নিয়ে। তো আমাদের একটা ডিউটি আছে পলিটিক্স এন্টার করা। বাংলাদেশি আগেও বলছি এটা বাই প্রাইড, আমাদের এটা রুট কালচার। বাট যে সোসাইটিতে আমরা আসছি ওই সোসাইটিতে একটু মানে সাপোর্ট দেওয়া, একটু মেইন স্ট্রিমে আসা, একটু ঠিক মতো লোকজনকে রেপ্রেজেন্টেশন করা। অন্যান্য যা যা কালচার দেখতেছি এখানে, মনে করেন পাকিস্তানি, ইন্ডিয়ান, চাইনিজ এটসেট্রা, তারা কিন্তু এটা কিন্তু করতেছে। বাট আমাদের বাঙালিদের মধ্যে আমরা স্টিল আবো এখানে বসে বসে অনেকে মাইন্ডে আছে যে আওয়ামী লীগ না বিএনপি না জামাত না আওয়ামী লীগ, রাইট? শেখ হাসিনার কি হইলো আর খালেদা বেগমের কি হলো। তো এটা ভালো, এটা দেশের খবর রাখা, এটা তো খুবই ভালো জিনিস। বাট আমরা একটু যদি ক্যানাডিয়ান পলিটিক্স এর সাথে যদি একটু এঙ্গেজ হয়, যেহেতু আমরা কানাডায় আসছি, আমাদের ফিউচার জেনারেশন এখানে, তাদের জন্য একটা ভালো একটা ফিউচার তৈরি করার জন্য আমার মনে হয় এইটা নিয়ে আমি কাজ করতে চাই একটু। এটা তো খুবই ভালো, কারণ আমরা আসলে যারা আসি কানাডায় নতুন করে আসি, কানাডার পলিটিক্স নিয়ে মনে হয় খুব একটা কনসার্ন না বা আমরা বুঝিও না। সো এই জিনিসটা আপনি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছেন। একটু একটু দরকার আছে আমাদের, বিকজ সামনে আমারও একটা ডিপ ইন্টারেস্ট আছে পলিটিক্সে, ফুললি পাবলিক সার্ভিসে যাওয়াটা। বাট শুধু আমার না, আমি তো চাই এটা মানে ইয়াঙ্গার জেনারেশন আমাদের সবার থাকা উচিত। বিকজ আমরা একটা কমিউনিটিকে সাপোর্ট করবো কিভাবে আমরা যদি এইরকম যদি ডাইরেকশন না থাকে। আচ্ছা, তো আপনি যেহেতু পলিটিক্স করতে চাচ্ছেন, আগ্রহী, একটু যদি বলতেন যে এটা আমরা সবারই মধ্যে একটা কমন প্রশ্ন এখন, যে ট্রুডো পদত্যাগ করছে, তো লিবারেল পার্টিতে আপনি জড়িত হতে চাচ্ছেন বা হয়েছেন অলরেডি, সো ফিউচারটা কি হবে? আই থিঙ্ক আমাদের এখানে কনসার্নিং এর কিছু না। আমি যদি নিউট্রাল ফেয়ার জায়গা থেকে যদি কথা বলি, কনফেডারেশন এই দেশে হয়েছে 1867, কান্ট্রি হয়েছে 1867 থেকে। এই দেশের আপনি যদি 1867 পর্যন্ত যদি যান, আমাদের কানাডার ফার্স্ট প্রাইম মিনিস্টার স্যার জন ম্যাকডোনাল্ড, তাহলে আপনি দেখবেন যে কানাডার কোনো টাইম পিরিয়ড যায় নাই যে দুই একটা টার্ম পরে, দ্যাট ইজ এভরি 8 to 12 ইয়ার্স গ্যাপ দিয়ে দিয়ে পার্টি কিন্তু চেঞ্জ হয়েছে, লিবারেল কনজারভেটিভ, কনজারভেটিভ লিবারেল, নো প্রবলেম। বাট এটা কিন্তু ভালো আমি বলবো, যদিও আমি লিবারেল করি, আবার বলতেছি নিউট্রাল জায়গা থেকে এটা বলতেছি, এই কারণে আমি খুবই লিবারেল মাইন্ডেড। আমি তো চাইবো যে লিবারেল, রাইট, যা করেন সবই লিবারেল করেন, ভেরি গুড, এটা আমার পার্সোনাল ভিউ। বাট সারা জীবন যে এরকম চলবে 100 বছরের 100 বছর, এটা তো ঠিক হবে না। ব্যালেন্সিং যেটা, এই কারণে একটু আগে আমরা অনেকক্ষণ কথা বলছি এডুকেশন নিয়ে, এডুকেশনটা ওই জায়গায় কিন্তু ল্যাকিং, পলিটিক্যাল এডুকেশন। ব্যালেন্সিং এর যে ব্যাপার, যে না সবকিছুই দরকার আছে, এবং এইটার মেইন বেনিফিট বা কেউ যদি এটা নিয়ে সবচেয়ে ভালো কথা বলতে পারে, এটা কি আপনি আর আমি যারা ইমিগ্রেন্ট। আমিও কিন্তু এই দেশে ইমিগ্রেন্ট, হ্যাঁ আমি কানাডিয়ান সিটিজেন, বাট আমার তো বার্থ প্লেস তো আরেক দেশে, রাইট? তো আমিও বলবো যে এটা থেকে আমরাও বেনিফিট হয়েছি। এই যে ব্যালেন্সিং পাওয়ারটা আছে এই দেশে, এইটাই হলো কি ডেমোক্রেসির মোস্ট বিউটিফুল পার্ট। এন্ড আনফরচুনেটলি আমরা অনেক জায়গায় দেখতেছি যে এটা আসলে মানে ফর সাম রিজন, জানি না কেন, মেবি করাপশনটা জিনিসটা ওখানে একটু বেশি, বাট এটা হইতেছে না। বাংলাদেশ তো আমরা তো জানি, বাট ইভেন রিসেন্টলি আমি দেখলাম যে সাউথ কোরিয়া, এই যে তাদের রুলার যে ওনাকে অ্যারেস্ট করা হইলো, ফেইল্ড একটা মার্শাল ল এনাক্ট করা হইলো, বাট এগুলি তো ডেমোক্রেসির একদম ফুললি এগেনস্টে যায়। আর এটা আর কোথায় বেশি প্রচার নাই যে আমরা এখন বসে আছি নন্দন টিভি, ফ্রি স্পিচ, ফ্রি মিডিয়া। আপনার কিছু মানে ভালো লাগতেছে, ইচ্ছা করতেছে কিছু বলতে বলেন, সোশ্যাল মিডিয়া আছে, কেউ আপনার ভয়েসটা রেস্ট্রিক্ট করবে না। এইটাই হয়েছে কি আমাদের সবচেয়ে বিউটিফুল যে সিস্টেম। তো আমার মনে হয় যে কান্ট্রি যে ডাইরেকশন যাইতেছে, এটাই হলো কি ডেমোক্রেসি। যখন আমরা ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট, তখন আমাদের কাছে লাগতেছে অনেক কিছু। এই যে মনে করেন আমার লিডার জাস্টিন ট্রুডো, ওর যদি পজিশনটা যদি চলে যায়, এখন যদি কনজারভেটিভ আসে, ওকে, এগুলো তো নর্মাল ফিলিং। বাট ব্রড পিকচার যখন দেখবেন, ডেমোক্রেসির জন্য এটা তো খুবই ভালো জিনিস। ডেমোক্রেসির যে একটা যে চেকস এন্ড ব্যালেন্সেস আছে, রাইট, যেটা আমরা দেখি তো অফটেন, যদি এক্সাম্পল একদম ডাইরেক্টলি ইউজ করি, বাংলাদেশ বলবো,
গভর্নমেন্ট চেঞ্জ হইলে লোকজন মানে মারা যাইতে হবে, কিলিং হইতে হবে, এগুলি কেন? এটা তো ঠিক না। ডেমোক্রেসি তো ওইটা তো বলেন না। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে আসছি। সো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি ক্রিমিনাল এবং ইমিগ্রেশন দুইটা নিয়েই কাজ করছেন, সো অনেক মানুষ, আপনি নিজেও বলছেন বা আমরা জানি যে নতুন নতুন আসলে সবাই যেটা হয়, সবাই তো পিআর নিয়ে আসে না। সো যারা আসে, অনেকে ভিজিট ভিসায় আসে বা যে মাধ্যমেই হোক আসে, আসার পরে মানে কি কি মাধ্যম আছে যে কোন কোন ভাবে তারা আগাতে পারে, এটা অনেকেই জানতে চায়। সো আপনি যদি একটু বিষয়টা ক্লিয়ার করতেন দর্শকদের জন্য। অ্যাবসলিউটলি, আমার দেখা মতো এবং আমি চোখের সামনে দেখতেছি অনেকে আছে এখানে যারা আসছে, আম, তারা স্টাডি পারমিটটা নিয়ে বা তাদের ইয়ং চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট চিলড্রেন বা যারা হাই স্কুল যাইতেছে ওই স্টেজে তারা কিন্তু এডুকেশনটা খুব সিরিয়াসলি নিতেছে এবং খুব অ্যাক্টিভলি এডুকেশনটা করতেছে। শুধু জাস্ট টিডিএসপি না বা ক্যাথলিক স্কুল না, বাট ইভেন ইএসএল ক্লাসেস এইগুলি। এটা কিন্তু খুবই একটা স্মল জিনিস, বাট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এডুকেশনটা। বিকজ তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, কানাডা তো দুইটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তুমি একটা ল্যাঙ্গুয়েজ, একটা কান্ট্রি, একটা ভাষার সাথে তুমি এঙ্গেজ হইতেছো, এটা খুবই ভালো। এটার সাথে সাথে আমি যেটা বলবো যে অলরেডি আমি যেটা দেখতেছি এবং সারপ্রাইজিং পার্ট আমি যেটা দেখতেছি, অ্যাকচুয়ালি আমার কয়েক কাপল হান্ড্রেড ইমিগ্রেশন ফাইল এখন হবে এই প্রেজেন্ট মোমেন্টে। বাট আমার ফিমেলস ক্লায়েন্ট, আমার ফিমেলস ক্লায়েন্ট অনেকে যেটা দেখতেছি তারা অলরেডি বিজনেসে এঙ্গেজ করতেছে এবং এটা একটা মানে প্রাউড একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। আমার মনে করেন হ্যান্ডফুল অফ ক্লায়েন্ট, তারা দেশ থেকে তাদের মানে ওন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ বলেন, বা তারা খুব ভালো করে এই যে কেক বা ডেজার্ট বা এই কাস্টমাইজ এগুলি করে, তো তারা ওই বিজনেসগুলোতে অলরেডি এঙ্গেজ করতেছে। এইরকমও আমার জানার মতো ক্লায়েন্ট আছে যারা মানে এই যে ফুড বা কেটারিং এই বিজনেসগুলিতে অলরেডি সাকসেসটা পাইতেছে। দিস ইজ গুড। কেউ জানে এটা না জানে, বাট আমার এটা বলতে কোনো সমস্যা নাই। আমাদের যে এখানে যে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে বলেন বা ইকোনমি থেকে বলেন, যে সেক্টরটা আমাদের ক্যানাডিয়ান গভর্নমেন্ট, অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অলওয়েজ তাদের ফোকাস থাকে কিভাবে হেল্প করা যায়। এটা আপনি আর কোথায় না হলে কোভিড এর সময় আপনি যদি একটু প্যাটার্ন দেখবেন, স্মল বিজনেসেস হয়েছে কি দ্য ব্যাকবোন অফ দিস প্রভিন্স ইন দিস কান্ট্রি। আর যারা নতুন আসছে তারা অলরেডি এটাতে এঙ্গেজ করতেছে। ড্যানফোর্ডে আই থিঙ্ক রিসেন্টলি একটা দুইটা না অনেকগুলি রেস্টুরেন্ট খুলতেছে। শুধু রেস্টুরেন্ট না, আদার বিজনেসেস এজ ওয়েল, ক্লিনিং বিজনেসেস, কার ওয়াশ বিজনেসেস, অনেকগুলি। তো দিস ইজ দ্য রাইট ডিরেকশন বাই দ্য ওয়ে, জাস্ট সো ইউ নো। বিকজ এই দেশের হিস্ট্রিটাই এটা। বাংলাদেশের আগে যারা আসছে, যদি আপনি 50 ইয়ার্স ব্যাক যান, গ্রিকস, ইটালিয়ান, তারাও কিন্তু স্মল বিজনেস নিয়ে আগাইছে। তো আমি সবাইকে বলতে চাই যে এইটা নিয়ে আপনারা একটু সিরিয়াসলি চিন্তা করবেন। তার মানে সবারই এখানে আসলে কিছু না কিছু করার বা ওয়ে আছে। এই দেশের হিস্ট্রি যেটা, হিস্ট্রিটা এটাই বলবে। বাংলাদেশি ক্যানাডিয়ানরা জাস্ট দ্য লেটেস্ট চ্যাপ্টার। এই পুরো দেশটা হয়েছে কিন্তু ইমিগ্রেন্টের দেশ, আমরা এখানে কেউই কিন্তু অ্যাবরিজিনাল না। তো আমি অনলি ওইটাই বলতেছি যেটা এর আগেও যেটা ইমিগ্রেশন গ্রুপরা বেনিফিট পাইছে। ইয়েস, তারা ছিল ইউরোপিয়ান ইমিগ্রেন্ট, আর আমরা হলাম সাউথ এশিয়ান। ডিফারেন্স শুধু এইটাই। সো আমরা আপনার সাথে এতক্ষণ অনেক কথা বললাম, আপনার অনেক পরিকল্পনা, অনেক কিছু শুনলাম, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও শুনলাম। আপনি রাজনীতিতে যুক্ত হতে চাচ্ছেন, কমিটির জন্য অনেক বিশেষ প্ল্যান করে রেখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আপনার ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশা করছি আমরা। দর্শক, আমরা শেষ করছি আজকের নন্দন বীজ অনুষ্ঠান। পরবর্তী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।